মানে মহানন্দা, মালদা মানে ফজলি আম, আর মালদা মানে অবশ্যই বরকত গনি খান চৌধুরী আর তার কোতোয়ালি। সে কোতোয়ালিতে এখন যতই চিড় ধরুক না কেন, মাঝে পাঁচিল উঠুক না কেন, গেট ভাগ হয়ে যাক না কেন, ভোটের বাজারে মালদায় পা দিয়েই টের পাচ্ছি বরকত সাহেব আর তার কোতোয়ালি এখনো একই রকম ভাবে প্রাসঙ্গিক। আসুন আপনাদের কোতোয়ালি চেনাই। বরকত সাহেব যখন এই কোতোয়ালি ভবন তৈরি করেন তখন কোতোয়ালির এই ছিল মূল গেট, প্রধান দরজা। কিন্তু তারপর গঙ্গার পাড়ের মতোই কোতোয়ালিতেও একটু একটু করে ভাঙন শুরু হয়। বরকত সাহেবের এক ভাগ্নি শেহনাজ কাদরি, তিনি প্রথম তৃণমূলে যান, আর তারপর বরকত সাহেবের মেজ ভাই আবু নাসের খান চৌধুরী বা লেবু বাবু, তিনি তৃণমূলে গেলেন, আর তখনই কোতোয়ালিতে দ্বিতীয় গেট তৈরি হলো। আমি এসে গেছি সেই দ্বিতীয় গেটের সামনে। এই হচ্ছে কোতোয়ালির দ্বিতীয় গেট। এটাই আবু নাসের খান চৌধুরী লেবু বাবুর ঘরে ঢোকার রাস্তা। আর এবার লোকসভা ভোটের ঠিক আগে বরকত সাহেবের আদরের ভাগ্নি মৌসম বেনজির নূর, তিনি গেলেন তৃণমূলে, আর কোতোয়ালিতে তৈরি হলো তৃতীয় গেট, ওই যে কালো। এখানেই বাড়ি। বুড়াকে দেখেছো? বুড়াকে চোখে দেখেছেন? দেখেছেন বরকত সাহেবকে? তো বুড়ার বাড়িতে তো ঘরের মধ্যে লড়াই লেগে গেল এবারে। হ্যাঁ, ঈশা বনাম মৌসম, এতে ভোটে প্রভাব পড়বে? হ্যাঁ, এই যে দুজনে ঘরের মধ্যে লড়াই লেগে গেল, এতে ভোটে প্রভাব পড়বে? বরকতের নামের ভোট জানে বরকতই পাবে। বরকতের নামের ভোট বরকতই পাবে না? 2011 বিধানসভা নির্বাচন কভার করতে আমি কোতোয়ালি এসেছিলাম। আমার মনে আছে বাড়ির সামনের এই মস্ত চাতালে গোটা পরিবারের সবার সঙ্গে বসে কথা বলেছিলাম। ডালু বাবু, লেবু বাবু, ঈশা, মৌসম। কোতোয়ালি তখন ছিল 51বর্তী। কোতোয়ালি তখন এক ঘর এক হাঁড়ি। কিন্তু এখন এবারে এই পাঁচিলটা বড্ড চোখে পড়ছে, সীমান্ত পাঁচিল। এপারে বরকতদার কংগ্রেস, আর ঠিক এপারে মৌসমের তৃণমূল কংগ্রেস। এটা তো মৌসুমী এরিয়া, তো এটা তো মৌসুমীর এরিয়া। হ্যাঁ, মৌসুমীর এরিয়া এটা। আমরা তো মৌসুমীকে ভোট দিয়েছি। হ্যাঁ, মৌসুমীর এরিয়া তো এটা। হ্যাঁ, এটা তো ইয়ার ওই আপনার বিজেপির কিংবা তৃণমূলের এরিয়া ছিল না। মৌসুমাটা ভুল করে ফেললো। আমার আইডিয়া কেন, আপনাদের কি কথা না, আমার পক্ষে ভুল কেন? আপনারা কি আমরা ভোট দিয়েছি ওকে ভালোবাসি বলে? মৌসুমকে আপনারা খুব ভালোবাসেন? হ্যাঁ। গাড়ি সালে বরকত সাহেবের মার্সিডিজ বেঞ্জ এখনো পড়ে। শোনা যায় বরকত সাহেব এ গাড়ি বিদেশ থেকে আমদানি করেন। দেখুন, এ গাড়িতে কিন্তু আমাদের দেশের ঠিক উল্টো, লেফট হ্যান্ড স্টিয়ারিং আর রাইট হ্যান্ড ড্রাইভিং। ভোট এলেই এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন বরকত সাহেব, আর বসতেন ড্রাইভারের ঠিক পাশে এই ডান দিকের সিটে। গ্রামের লোক ভিড় করে আসতেন আর বলতেন, বুড়া তুই গাড়িতেই বসে থাক, তোকে ভোট এমনিই দিব। বরকত সাহেব নেই, কিন্তু বুড়ার ভোট কে পাবে? ঈশা নাকি মৌসম? মালদার মানুষ পড়েছেন মহা ধর্ম সংকটে। একটা দুঃখের বিষয় যে ঘরে আমরা ভাই বোন মিলে লড়াই করি, মানে আগেনস্টে লড়াই করছি, কিন্তু এটা আইডিওলজিক্যাল ডিফারেন্সেস, আমাদের নিজেদের পার্সোনাল কোনো ডিফারেন্সেস নেই। এবং উনি ঈশা খান চৌধুরী, ঈশাদা যেটা ভালো মনে করেছেন সেটা করছেন, আমি যেটা ভালো মনে করেছি আমি সেটা করছি, বাকি মানুষের উপরে ছেড়ে দিয়েছি। বিশ্বাসঘাত করেছেন মৌসম নূর, যেহেতু উনি সব সুযোগ সুবিধা পেয়েছেন কংগ্রেস পার্টি, কংগ্রেস দলের কাছে ভালোবাসা পেয়েছেন মালদার মানুষ থেকে, এবং এত তার সব কিছু পাওয়ার পরে উনি দল ত্যাগ করলেন, দল চেঞ্জ করলেন। এটা মানুষ ভালো চোখে দেখছেন।
কেমন আপনারা? খুব ভালো না, মোটামুটি চলে যাচ্ছে। কেন ভালো না কেন? আমাদের যে গত বছর আম চাষি হিসাবে গত বছরটা আমাদের ব্ল্যাক ডে গিয়েছে। কারণ হচ্ছে নিপা ভাইরাসের জন্য মালদার আমবাসী প্রচন্ড হারে মার খেয়েছে। একবার মালদার চাষি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, যা পজিশন মানে আপনার স্প্রের খরচ এবং গাড়ি ভাড়ার যে সেই পয়সাটাই পাইনি। এই যে ধরুন ভোট চলে এলো, তো এই যে আপনারা বলছেন যে ভালো নেই, মন খারাপ, রাগ হচ্ছে, হ্যাঁ, তো ভোটে কি তার প্রভাব পড়বে নাকি? অবশ্যই পড়বে। হ্যাঁ বলুন, কি বলছেন? অবশ্যই প্রভাব পড়বে। কারণ হচ্ছে আমরা যে গত বছর যে ভুক্তভোগী ভুগেছি, তার জন্য কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার আমাদেরকে সেইভাবে উদ্যোগ নেই, কিন্তু রাজ্য সরকার অল্প হলেও নিয়েছিল। ওরা কিছু আম কিন্তু বাইরে বিদেশে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছিল, কিন্তু সেইভাবে যদি প্রচার করা হতো কি নিপা ভাইরাসটা কিছুই না, হ্যাঁ, এটা সব ফলের মধ্যে পাখিটা বসে, হ্যাঁ, তাহলে আমাদের আম চাষি অনেক উপকৃত হতো। কিন্তু সেইভাবে কিন্তু বৃহৎ আকারে প্রচার করা হয়েছে। আমাদেরকে যারা দেখছে না, আমাদের এই তাদেরকে জানায় কি আমাদের মালদাবাসীর পক্ষ থেকে আপনার যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, তা আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব। এই যে বলছেন না, এই যে রাগ বলছে মুখ ফিরিয়ে নেবো, তো এই রাগে তাহলে পূর্বে কে এবারে মালদার ভোটে? পূর্বেকে আমার যেটা ধারণা, যেহেতু রাজ্য সরকার আছে তৃণমূল গভর্নমেন্ট, সেন্ট্রাল আছে বিজেপি গভর্নমেন্ট, যেহেতু 8 বছর আম চাষিরা সরকারিভাবে কোনো সাহায্যের আশ্বাস পায়নি, সেহেতু দুই পার্টির এগেনস্টেই ভোটটা হবে। শান্তি জল পাবে কে তাহলে? শান্তি জল কংগ্রেস আর বামফ্রন্ট। এই এলাকাটা মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মালতীপুর। এখানে দুর্দান্ত চাষবাস হয়, ধান হয়, নানা রকমের সবজি ফলে। মাটি এখানে দারুণ উর্বর, মৌসুমের খুব চেনা মাটি। মৌসুম জানেন এ মাটিতে খুব ভালো ফসল ফলে, উর্বর মাটি। কিন্তু এবার দল বদলেছেন, তো উর্বর মাটিতে একই রকম ফসল ফলবে তো? মৌসুম এখন এলাকায় এলাকায় ঘুরছেন আর মাটির নাড়ি টিপে নারী বোঝার চেষ্টা করছেন। বিশেষ করে সংখ্যালঘু ভোটটা, যেটা আগে কংগ্রেসের সঙ্গে ছিল, কিন্তু এখন দিদি যেভাবে সংখ্যালঘু ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন, আস্তে আস্তে ভোটটা কিন্তু তৃণমূলের দিকে শিফট করে গেছে। সংখ্যালঘু এবং ধর্মনিরপেক্ষ মানুষ বামপন্থীদের রক্ষাকর্তা হিসেবেই মনে করে। অবশ্যই সংখ্যালঘু ভোট পাবো। এখানে সংখ্যালঘু আর হচ্ছে যে সংখ্যাগুরু এগুলো বিষয় না। ভাই তোমার দিব্যেন্দু দাস, কোন স্কুলে পড়ো তোমরা সবাই? মানিকচক শিক্ষা নিকেতন। সবাই তোমরা সবাই জোরে বলো, স্কুলের নাম কি? মানিকচকে খুব ভাঙনের সমস্যা, তোমরা জানো? প্রত্যেক বছর বর্ষার সময় হয়, হ্যাঁ, কিছু কিছু হয়। তুমি দেখেছো ভাঙন? দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো ভাঙন? অল্প ভাঙনের কি দেখেছো? ভাঙনের কি হয়? বাড়ি ঘর সব ভেঙে যায়। কি নাম? বাড়ি কোথায়? মানে এটা সেটা কি মানিকচক? হ্যাঁ, মানিকচক। এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এখানে ভাঙন। মানে এখন তো ভাঙন, কয়েক বছর তো ভাঙন হয়নি, তবে প্রতি বছরই ভাঙন হয়। একের পর এক গ্রামগুলো কিন্তু আস্তে আস্তে। কোথায় গ্রাম ছিল? এই এখানে গ্রাম ছিল, যত নদী দেখা যাচ্ছে পুরোটাই আগে এখানে এইটা নদীপথ ছিল না, ছিল অনেক দূরে। আস্তে আস্তে 5-5টা গ্রাম মোটামুটি এখানে কিন্তু নদীর গর্ভে চলে আসে। এখন সব নদীটা যারা ঘরবাড়ি হারিয়েছে, তারা ঘরবাড়ি হারিয়ে এখন যেখানে জায়গা পেয়েছে, খাস জমিতে হোক বা সরকারি কোনো বাগান টাগান কারো আছে। এই যে বোল্ডার দিয়ে আর তার জালি দিয়ে পার বাঁধাই করা হয়েছে। তো এটা শুনি যে প্রত্যেক বছর এমন ভাঙন হয় যে বোল্ডার শুদ্ধ নদীতে চলে যায়। এটাই তো হয়।
মানে শুধু মানে বছর না, কাজ করার কয়েক মাসের মধ্যেই আবার এই গোটা বোল্ডার আবার ভাঙনে কিন্তু আবার তো করে কি লাভ হয়? এ তো টাকা জলে। হ্যাঁ, তা 1 কোটি টাকা জলে, মন বুঝানো। কিন্তু যেভাবে কাজ করা উচিত বা যে রকম পদ্ধতি করা উচিত সেভাবে করা হয় না। এখানে এমন কেউ আছে যার ভাঙনে যার বাড়ি ভেঙে গেছে? কেউ আছে এরকম? ওই নদী ওই পারে শুকনো চোরটা ওই পার থেকে ভেঙে আসছে। এগুলো পুরো গ্রাম ছিল এগুলোতে। আচ্ছা, ওই পারটা ভেঙে আছে এখন এই পুরো এদিকে মানে এই যে দূরে যে নৌকো যাচ্ছে ওইগুলো সব গ্রাম ছিল ওগুলোতে। ওই দূরে যেখানে নৌকো যাচ্ছে সেখানে গ্রাম ছিল? হ্যাঁ, পুরো ওই পার থেকে গ্রাম ছিল। ওই শুকনো যেগুলো দেখা যাচ্ছে না ওই পার ওই পার থেকে গ্রাম আসছে। ভোটের সময় এটা যে এই করে ভাঙন আমরা রোধ করব এরকম একটা ছিল প্রতি বছর। এটাই ছিল ব্যাপার। এখানকার মানুষ ভোট বয়কটও করেছিল এক সময়, যেন আমরা ভোট দিব না, আমাদের গঙ্গা ভাঙন রোধ করা হোক। তখন ওই ভাঙনের কাজ শুরু হয়েছে দেখার মতো, কিন্তু কিছুই লাভ হয়নি। যখন রাস্তা নিচ্ছে তখন আস্তে আস্তে পিছনে সরছি, যখন ও ব্যবহার করছে ততটি নিয়ে তারপরে আমরা মানে পিছনে সরার চেষ্টা করছি। কি দিয়ে বাড়ি বানিয়েছেন? তাহলে তো আপনার পাকা বাড়ি করে লাভ হবে না। না, পাকা বাড়ি করে নি, এমনি টাটির বাড়ি আছে আর কি। আচ্ছা, টাটির বাড়ি। তো রাস্তা যখনই চওড়া হয় তখনই আপনি আবার পিছনে সরি আর কি, পাকা বাড়ি দিতে দেওয়ার মতো সুযোগ পাচ্ছি। কতদিন চলবে? যতদিন ট্রেনে টুনে যায়। আর কি করব? মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, তার মানিকচক, খাস মানিকচকের যে জায়গাটায় এখন আমি এসে পৌঁছেছি, আমার বাঁদিকে গঙ্গা বইছে, সেখান থেকে বহু দূরে ওই মাঝ বরাবর যেখানে এখন জল থই থই, সেখানে একদিন গ্রাম ছিল, ঘর ছিল, গেরস্থালি ছিল। কিন্তু বছরের পর বছর নদী একটু একটু করে সে সবই গিলে খেয়েছে। আরও একটা ভোট চলে এলো। এখানকার মানুষ বলছেন এই তো নেতারাও এলেন বলে। তারপর গঙ্গার স্রোতের মতোই এই এলাকায় প্রতিশ্রুতির বান ডাকবে, ভোট চলে যাবে। তারপর হয়তো কখনো কখনো মাঝে মধ্যে এমন সব বোল্ডার টোল্ডারও ফেলা হবে। কিন্তু নদী বিশেষজ্ঞরা বলছেন এ সবই ভাঁওতা। নদী আসলে তলা দিয়ে কাটে। বর্ষার পর বা বর্ষার সময় এই বোল্ডারও একদিন ঝুপ করে জলে চলে যাবে। জলে চলে যাবে কোটি কোটি টাকা আর মানুষের বাঁচার অধিকার। মানিকচকেই থেকে যাবে। অথবা হয়তো ভুল বলছি, কোনো একদিন মানিকচক বলে কোনো জনপদ মালদার ম্যাপেই হয়তো আর থাকবেই না। মানিকচকের ঠিক পাশেই চামাটোলা। আচ্ছা বলুন তো, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? বিশ্বাস করুন, ভাবতেই পারবেন না। ইনফ্যাক্ট আমারও এখনো পর্যন্ত ভেবে উঠতে অসুবিধে হচ্ছে, কিন্তু তবুও চরম বাস্তব হলো এই, আমি এখন দাঁড়িয়ে আছি কিষানটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এটা একটা স্কুল। বছর 4-5 আগে হঠাৎ একদিন রাতে ভাঙনে গোটা স্কুল বাড়িটা, পাকা স্কুল বাড়িটা নদী গর্ভে চলে যায়। আর তারপর থেকে এভাবেই চলছে। এখানে 2জন মাস্টার মশাই আছেন, এই তাদের বসার চেয়ার। এখানে প্রায় 50 জন ছাত্রছাত্রীও আছে, তারা প্রত্যেক দিন স্কুলে আসে। এখানে কোনো ব্ল্যাকবোর্ড নেই, এভাবেই কাগজের ওপরে মাস্টার মশাইরা তাদের স্বরবর্ণ শিখিয়েছেন, ব্যঞ্জন বর্ণ শিখিয়েছেন, বানান শিখিয়েছেন, হ্রস্ব ই দীর্ঘ ই দিয়ে। আর যেখানে এসে আমার নজর আটকে গেল, আপনাদেরও আটকে যাবে জানেন, দীর্ঘ ই কার ব্যবহার করে প্রথম যে শব্দটা শেখানো হয়েছে ছাত্রছাত্রীদের, একবার দেখুন, নদী।
মালদা প্রধান ডাকঘরের ঠিক সামনে অজিতদার চায়ের ঠিক সন্ধেবেলা জমজমাট। একটু কথা বলি আপনাদের সঙ্গে ভোট নিয়ে। একটা কথা বলুন তো, এই শহরটা আপনাদের না টোটোর? চলে, সাংঘাতিকভাবে চলে, চিন্তা করা যায় না। পৌরসভার মদতে টোটোর যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্যের হাত থেকে সাধারণ মানুষ রেহাই পাচ্ছেন না। তো মালদাতে ভোটের ইস্যু কি? টোটো ছাড়া আর কি ইস্যু? নর্দমা কিছু পরিষ্কার হয় না, সব ভরে উপচে পড়ছে। যদি একদিন যদি বৃষ্টি হয়, আর বৃষ্টি তো এগিয়ে আসছে, যে কোনো মুহূর্তে হতে পারে, তাহলে রাস্তাঘাটে এক হাঁটু জল হয়ে যাবে। যে পৌরসভার যে জঞ্জাল আবর্জনা, আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে রেগুলেট মার্কেট, সেই রেগুলেট মার্কেটে এমনভাবে ফেলা হচ্ছে যেটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। লড়াইটা মূলত কাদের সঙ্গে কাদের বেশি? লড়াই মূলত দুজনের মাঝখানে, এক বন্ধু মানে তৃণমূল অ্যাডভান্টেজে, তার সঙ্গে সঙ্গে বিজেপি তার সাথে তো লড়ছে। অ্যাডভান্টেজ তৃণমূল তো অ্যাডভান্টেজ হবেই। এখানকার ভোট পড়বেই বেশিরভাগ ক্ষেত্রেই কংগ্রেসের পক্ষেই পড়বে। ডালুবাবুকে একদম ম্যাচ শুরুর আগেই জিতে বসে আছে, মোটামুটি ম্যাচ শুরু হওয়ার আগে জিতে বসে আছে। আমি যদি এখান থেকে দাঁড়াই, আর যদি কংগ্রেস না হয় কেবল বরকতদার নাম বলি, তো লোক ভোট দিবে না। আর আমি আজ কেবল কংগ্রেস নাম করে বরকতদাকে বাদ দিই, তাও ভোট দিবে না। দুটো কম্বিনেশন ছাড়া। আর উত্তরে কি হবে? কোতোয়ালিতে লড়াই। উত্তরে বলা মুশকিল হচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটুকু জানি বা যে দেখেছি যে কংগ্রেস ছেড়ে একজন চলে গেছেন তৃণমূলে। হ্যাঁ, সেখানে এখন ও তৃণমূলে গিয়ে কতটা সাকসেসফুল হতে পারবে ঠিক বলা মুশকিল। প্রথম আসার সময় কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল এই এলাকারই, মালতীপুর পেরিয়ে যখন আসছিলাম, তখন তারা বলছিল যে আমাদের একটু দুঃখ হয়েছে, আমরা তো মৌসুমকে খুব ভালোবাসি। আমরা তো মৌসুমকে ভোট দিয়েছি। হ্যাঁ, মৌসুমের এরিয়া তো এটা। হ্যাঁ, এটা তো ইয়ার ওই আপনার বিজেপির কিংবা তৃণমূল এরিয়া ছিল না। দেখুন, এটা সবারই রেসপন্স বা রিয়াকশন না, কিছু লোকের তো অবশ্যই হতেই পারে যারা কংগ্রেস মাইন্ডেড। প্রচুর মানুষ তারা কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন, এখনও কিছু আছেন যারা কংগ্রেসে আছেন, কিন্তু আমি তাদেরকে এটাই অনুরোধ করব যে তাদের হয়ে আমি লড়াই করতে পারছিলাম না, তাদের হয়ে কাজ করতে পারছিলাম না। তৃণমূলে এসে আরও বেশি কাজ করার সুযোগ আছে, তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ আছে। মৌসুম বেনজির নূর দল বদল করলেন একদম ভোটের আগে, তাতে ভোটে কোনো প্রভাব পড়বে? আমার মনে হয় ভোটে কোনো প্রভাব পড়া উচিত না, কারণ উনি উত্তর মালদার জন্য অনেক উন্নয়ন করেছেন, উন্নয়নের সাথে আছেন, দিদির সাথে আমরা আছি, জনগণ আছে, জনগণ কথা বলবে। বিজেপির কোনো চান্স নেই কি মনে হচ্ছে মেসমশাই? বিজেপির পুকুর ভর্তি মাছ আছে, ধরবার লোক নেই। পুকুর ভর্তি মাছ ছিল, তোলার লোক নেই। আর সবচেয়ে বড় কথা হলো বিজেপি দেখিয়ে দিল তার দৈন্যতা, সিপিএম এর প্রার্থীকে হায়ার করে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। খগেন মুর্মু সারা জীবন বাম করলো, এখন রাম করছে। আমাদের কাছে দলটা বড় না, আমাদের কাছে বড় হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকটা কে। যে সর্বনাশটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, এর বিরুদ্ধে রাস্তায় কে আছে? এর বিরুদ্ধে রাস্তায় যারা আছেন তারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টি। বামেরা নেই। বামেদের যে লড়াই সেটা একসময় ছিল। এরকমও রেজাল্ট হয়েছে, সামান্য ভোটে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে এই মালদায়, তারও ইতিহাস আছে, এবং প্রত্যেকবারই আমরা সেকেন্ড পজিশন আমরা থেকেছি, কংগ্রেস জিতেছে বরাবর। এটা কি চাট না ঘুগনি, কি খাচ্ছেন? হ্যাঁ, ঘুগনি। ভোটের গরমটা কেমন লাগছে? ভোটের সময় তো ভোটের গরম দেখতে পাই, সারা মাস আর কারোর দেখা নেই। বলেন না, প্রশাসনিক দিক থেকে বলেন, নোংরা আবর্জনার দিক থেকে বলেন, আপনি রথবাড়িতে যান, আপনি ফোয়ারা মোড় দেখুন, এগুলো মার্কেটের অবস্থা, এই যে যানজট, এটা কি মালদা জেলার অবস্থা হওয়া উচিত?